এই ভিডিওটিতে আমরা পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানব। সমস্ত উপপাদ্যর থেকে এই উপপাদ্যটা অবশ্যই একটু আলাদা। তার কারণই দেখো, তোমরা আজ অবধি যত যত উপপাদ্য পড়েছো তার নম্বর ছিল এত নম্বর, 32, 33, 34, কিন্তু এটার নামই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। অর্থাৎ এটার সিগনিফিক্যান্স কিন্তু প্রচুর বেশি অঙ্কে, বিজ্ঞানে ইত্যাদি ক্ষেত্রে। তো পিথাগোরাস কে ছিলেন? গ্রিক দেশের দার্শনিক তথা গণিতজ্ঞ ছিলেন। তিনি বিভিন্ন রকম গাণিতিক সমস্যা নিয়ে গবেষণা করছিলেন। তো তিনি যেটা একটা টার্গেট বা লক্ষ্য করেছিলেন সেটা ছিল যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যার 3টে বাহু সমান হবে। ভালো করে কথাটা শুনবে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যার 3টে বাহু সমান হবে। কিন্তু শত সহস্র চেষ্টার পরেও তিনি এটা করতে পারেননি, এবং পরে জানা গেল যে এটা করতে পারা সম্ভব নয়। কিন্তু তার পরিবর্তে তিনি একটা অন্য জিনিস আবিষ্কার করে ফেললেন। সেটা কি? সেটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা যেটা বইতে পড়ে থাকি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। কথাটা যেন মনে থাকে, অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান নয়, অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রফল যে দুটো আছে তার সমষ্টির সমান, ওই দুটোর যোগফলের সমান হচ্ছে অতিভুজের ওপর। এবার কথা হচ্ছে অতিভুজ কাকে বলে? অতিভুজ মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যখন থাকবে যার একটা কোণ 90 ডিগ্রি, তার যে বিপরীত বাহু সেটাকে বলা হয় অতিভুজ। তার মানে অতিভুজ হতে গেলে তার মানেই বলে দিচ্ছি আমি, ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কারণ যে ত্রিভুজটা সমকোণী নয়, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি নয়, সেটা তার কখনো অতিভুজ থাকতে পারে না। অতিভুজ বা হাইপোটেনাস ইংরেজিতে যেটাকে বলা হয় সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা, সেটাই হচ্ছে অতিভুজ। সেই অতিভুজের উপর আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি, বর্গক্ষেত্র মানে কি? এই বাহুটা আর এই বাহুটা সমান, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, আর তার ভূমির ওপরে একটা বর্গক্ষেত্র আঁকলাম, আর তার লম্বের উপরে একটা বর্গক্ষেত্র আঁকলাম। তাহলে এইটা যদি ত্রিভুজটা হয় এ বি সি, তাহলে এইটা হচ্ছে বিসি বাহু। বর্গক্ষেত্র এঁকেছি, তার মানে এই দিকটার দৈর্ঘ্য বিসি, মানে 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার যাই হোক হলে এই বাহুটার দৈর্ঘ্যও বিসি হবে 5 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার। তার কারণ হচ্ছে এটা বর্গক্ষেত্র, মানে যার 4টে বাহুই সমান। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দ্যাট ইজ বিসি গুণ বিসি, মানে বিসি স্কোয়ার। একই রকমভাবে এটা হবে এ বি স্কোয়ার, আর এটা হবে এ সি স্কোয়ার। আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এসি স্কোয়ার, মানে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ সি স্কোয়ার, মানে এইটা গুণ এইটা, ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে এই উপপাদ্যটাতে। এইবার এইটা প্রমাণ করার আগে এই উপপাদ্যটাতে আর একটা জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হলো সদৃশ ত্রিভুজ বলতে কি বোঝো। সর্বসম ত্রিভুজ আমরা অনেক দিন ধরেই পড়েছি, ছোটবেলার থেকেই পড়েছি। সর্বসম ত্রিভুজ মানে কি? মানে দুটো ত্রিভুজ যদি এরকমভাবে থাকে, ধরো এরা দুটো ত্রিভুজ, এর এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান। তার মানে একটাকে, এটা যদি খাতার কাগজের ওপর রাখা হতো তাহলে কাঁচি দিয়ে কেটে একটাকে আরেকটার ওপর ফেললে একদম মিলে যেত। ঘুরিয়ে ফেলতে হতো অবশ্যই, দেখেই বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজটা এইভাবে রয়েছে, ওটা এইভাবে রয়েছে, কিন্তু ঘুরিয়ে যেভাবেই খুশি আমি ফেলি না কেন, ফেলে যদি প্রত্যেক কটা বাহু এবং প্রত্যেক কটা শীর্ষবিন্দু মিলে যায়, তখন তাকে বলা হয় সর্বসম ত্রিভুজ। অর্থাৎ সব দিক দিয়ে সমান, কোণগুলো সমান, বাহুগুলো সমান, ক্ষেত্রফল তো সমান হবেই ইত্যাদি। এইখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সদৃশ ত্রিভুজ। ভালো করে কথাটা লক্ষ্য করবে, সদৃশ আর সর্বসম এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এইটা মনে করো একটা ত্রিভুজ, আর এইটা মনে করো একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার থেকে এই ত্রিভুজটা আমি ছোট এঁকেছি, কিন্তু এদের প্রত্যেকটা কোণ সমান, মানে এই কোণটার সাপেক্ষে এই কোণটা সমান, এই কোণটার সাপেক্ষে এই কোণটা সমান, এবং এই কোণটার সাপেক্ষে এই কোণটা সমান। আর কি, এই বাহুটা ডিভাইডেড বাই এই বাহুটা, মানে দৈর্ঘ্য, এটা ধরো 10 সেন্টিমিটার, ওটা 5 সেন্টিমিটার করলে যা হবে, এই বাহুটা ডিভাইডেড বাই এই বাহুটা আর এই বাহুটা ডিভাইডেড বাই এই বাহুটা ভাগ করলে এগুলোর অনুপাতগুলো সব সমান হবে। এটাকে বলা হয় সদৃশ ত্রিভুজ।
তাহলে এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে সদৃশ ত্রিভুজ কথাটা বলতে কি বোঝানো হলো। এইবার আমি আসছি হচ্ছে প্রধান যে বিষয়টা আছে তার উপরে। তাহলে এটা মনে করে একটা সমকোণী ত্রিভুজ, বইতে এভাবেই আঁকা আছে। তাহলে এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এটার নাম দিচ্ছি এ বি সি বিন্দু বা এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য সেটা কি, বিসি স্কোয়ার মানে অতিভুজটার স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কোয়ার মানে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, অপর দুই বাহুর ক্ষেত্রফলের সমষ্টির সমান। সেটাই আমি লিখলাম গাণিতিক আকারে। এইবার অতিভুজ কাকে বলে? অনেকেই বলে থাকে যে ব্যাকাভাবে যেটা থাকে তাকে বলা হয় অতিভুজ। যেমন এই বাহুটা ব্যাকাভাবে আমি দেখতে পাচ্ছি, অন্য দুটো স্ট্রেট, সেই কথাটা ভুল। ব্যাকা দেখো এখানে তো সোজাই আছে, তার মানে কি অতিভুজ কাকে বলে? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু সেটাকে বলা হয় অতিভুজ। মানে ওই ত্রিভুজে ওর থেকে বড় বাহু থাকা সম্ভব নয়, সেজন্য বলা হয় অতি। অতি কথাটার মানে হচ্ছে বড়। যাই হোক, তো 90 ডিগ্রির বিপরীতে যেটা আছে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে এইখানে 90 ডিগ্রির বিপরীতে কে আছে? বিসি বাহু আছে, তাহলে বিসিটা হচ্ছে অতিভুজ। এইবার এখানে একটা জিনিস আঁকতে হবে, সেজন্য ওটাকে অঙ্কনের আয়তায় পড়ে, সেটা লিখতে হয়, অবশ্যই লিখতে হবে পরীক্ষার সময়, যে এ থেকে বিসি বাহুর উপর একটা লম্ব টানলাম যেটা ডি বিন্দুতে ছেদ করলো। এটা লম্ব টানলাম মানে এটা 90 ডিগ্রি আমি বলেই দিয়েছি। আর এদিকটা 90 ডিগ্রি মানে এদিকটাও 90 ডিগ্রি হবে, কারণ একটা সরলরেখা 180 ডিগ্রি। এদিকটা 90 ডিগ্রি মানে এদিকটা 90 ডিগ্রি। তো এইটুকুনি লিখতে হবে যে এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো, ব্যাস, আর কিছু না, এইটুকুনি লিখতে হবে। এবার আসছে হচ্ছে প্রমাণে, যেটা আমরা প্রমাণ করব, প্রমাণ করার জন্য যেটা লাগবে বা প্রমাণ যেটা মেন সেটা। তো এইখানে দেখো এইভাবে ত্রিভুজটাকে এই বিন্দু থেকে এখানে যুক্ত করার ফলে সদৃশ ত্রিভুজ কিছু তৈরি হয়েছে। কি কি তৈরি হয়েছে? একটা ত্রিভুজ এ বি ডি, যেটাকে আমি বোঝার সুবিধার জন্য ছোট ত্রিভুজ বলছি। এ ডি সি, যেটাকে আমি বড় ত্রিভুজ বলছি। এ বি সি মানে যেটা প্রথম থেকে ছিল সেটাকে আমি মুখ্য ত্রিভুজ বলছি। এইবার আমি বলছি এই যে মুখ্য ত্রিভুজ এ বি সি যেটা ছিল প্রথমে সেইটা, এবং এ বি ডি ছোট ত্রিভুজটা, এবং এ ডি সি তিনটেই সদৃশ ত্রিভুজ হয়েছে। অর্থাৎ মেপে দেখা যাবে এই কোণটা 90 ডিগ্রি, এরও এই কোণটা 90 ডিগ্রি ছিল, এর একটা কোণ সি এর সাথে দেখা যাবে এই কোণটা মিলে যাচ্ছে, একই হবে। এই অ্যাঙ্গেল সি আর এই কোণটা একই হবে। আর এটা আমি পরের ভিডিওতে একটা দেখাবো যে কী করে সমান হলো, সেটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কোণটাতে এই ত্রিভুজের সমানই। আবার এ ডি সি ত্রিভুজটা, অর্থাৎ বড় যে ত্রিভুজটা এখানে তৈরি হয়েছে তার সাথে যে মুখ্য ত্রিভুজ ছিল তার এই কোণ দুটো তো সমানই, কারণ এটা বড় ত্রিভুজেরও কোণ সি আর মুখ্য ত্রিভুজেরও কোণ সি। একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এরও একটা কোণ 90 ডিগ্রি এটা ছিল। আর আরেকটা হচ্ছে এই কোণটা কার সাথে সমান? এর সাথে সমান। এই কোণটা মানে এইটুকুনি কিন্তু বলা হচ্ছে, ভালো করে লক্ষ্য করবে, এইটুকুনি যে কোণটা সেটা এই অ্যাঙ্গেল বি এর সমান। তো এইভাবে করার জন্য এই তিনটে যে ত্রিভুজ এখানে পরস্পর তৈরি হয়েছে এগুলো হচ্ছে সব সদৃশ ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ এরা দেখতে একই রকম এবং এদের বাহুর অনুপাতগুলো একই হবে। সেইখান থেকে আমি লিখতে পারি, তাহলে আমরা লিখে নেব কথাটা আগে। ত্রিভুজ এ বি ডি মানে ছোট ত্রিভুজটা, ত্রিভুজ এ ডি সি মানে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বি সি মানে মুখ্য ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ, এই কথাটা লিখতে হবে। এই কটা সদৃশ ত্রিভুজ। সুতরাং এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো কি ভালো করে। সবসময় আমরা তাহলে এখানে মানে কঠিন মনে হচ্ছে কেন? কঠিনটাকে সহজ করতে গেলে কি করতে হবে? করতে যেটা হবে মনে রাখবে সবসময় যে অতিভুজটাকে আমি সবসময় একটা অতিভুজের সাথে আর একটা অতিভুজ ডিভাইড করবো। আমি দেখাচ্ছি কীরকম করে। দেখো ছোট ত্রিভুজ যেটা এ বি ডি, ওর অতিভুজ কোণটা এইটা 90 ডিগ্রির বিপরীত বাহু, তাহলে সেটাকে লিখবো এ বি বাই মুখ্য ত্রিভুজ। ছোট ত্রিভুজের সাথেও মুখ্য ত্রিভুজ, বড় ত্রিভুজের সাথেও মুখ্য ত্রিভুজ, এর রিলেশন হবে।
তাহলে ছোট ত্রিভুজের অতিভুজ কোনটা? এ বি। মুখ্য ত্রিভুজের অতিভুজ কোনটা? বিসি। তাহলে লিখলাম বিসি, এ বি বাই বিসি ইকুয়াল টু ছোট ত্রিভুজের ছোট বাহু ধরছি, ছোট ত্রিভুজের ছোট বাহু, ছোট যে ত্রিভুজ আছে এ বিডি তার ছোট বাহু কোনটা? বিডি বাই বড় ত্রিভুজের ছোট বাহু, কারণ ছোট ত্রিভুজের ছোট বাহু ধরেছি তো, তাই বড় যে ত্রিভুজ মানে মুখ্য যে ত্রিভুজটা আছে এ বিসি তার ছোট বাহু কোনটা? এ বি, এটাই সব থেকে ছোট বাহু। সব থেকে বড় বাহু বিসি, তার থেকে একটু ছোট হচ্ছে এসি, তার থেকেও ছোট হচ্ছে এ বি। তাহলে এটা হচ্ছে বড় ত্রিভুজের ছোট বাহু, সেটা লিখলাম। তাহলে ছোট ত্রিভুজের ছোট বাহু দ্যাট ইজ বিডি, বড় ত্রিভুজের মানে মুখ্য ত্রিভুজের ছোট বাহু মানে এ বি। এই দুটো দেখো অটোমেটিক্যালি মিলে যাবে, সেটাকে লক্ষ্য করতে হবে পরীক্ষার সময়। যদি এই দুটো মিলে যায় এ বি বা তুমি যা খুশি নাম দাও, পি কিউ আর যদি নাম দাও তাহলে পি কিউ এরকম মিলে যাবে, তাহলেই বুঝতে পারবে অঙ্কটা ঠিক হচ্ছে আর নচেত ভুল হচ্ছে। তাহলে এ বি গুণ এ বিতে হয়ে গেল এ বি স্কোয়ার ইকুয়াল টু এটাতে বজ্রগুণ হলে বিসি ডট বিডি, এটা হলো 1 নম্বর সমীকরণ হয়ে গেল। একই রকমভাবে আমি বড় ত্রিভুজ এবং মুখ্য ত্রিভুজের কম্প্যারিজন করব। এখানে কি করলাম? ছোট ত্রিভুজ অর্থাৎ এ বিডি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কম্প্যারিজন করলাম। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজের কম্প্যারিজন করব, মানে প্রত্যেকবার কম্প্যারিজন করার সময় মুখ্য ত্রিভুজকেই কাজে লাগাবো। এইখানটাতেই সবার ম্যাক্সিমাম মানে কঠিন মনে হয় বা ভুল মনে হয় যে কার সাথে কোনটা করব গুলিয়ে যায়। তো ছোটটার কাজ হয়ে গেছে, এবার বড় যে ত্রিভুজটা আছে অর্থাৎ এ ডিসি তার সাথে মুখ্য ত্রিভুজ অর্থাৎ প্রথম থেকে যেটা ছিল এ বিসি এর কম্প্যারিজন করব। কিভাবে করব? একই করব, অর্থাৎ যে অতিভুজটা ছিল সেই অতিভুজটাকে আমি কাজে লাগাবো। তাহলে দেখো এখানে কি ছিল? এ বি বাই বিসি। ছোট ত্রিভুজের অতিভুজ কোনটা? এটা 90 ডিগ্রি। এ ডিসি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তার মানে অতিভুজ এইটা, আগের বার এটা ছিল, এবার হচ্ছে অতিভুজ এইটা, তার মানে লিখবো এসি বাই কি লিখেছিলাম আগের বার? বড় ত্রিভুজের অতিভুজ বিসি লিখেছিলাম, তো বড় ত্রিভুজেরও বিসি, এবার কি লিখবো? বিসি লিখবো, কারণ বড় ত্রিভুজটা তো আর পাল্টায়নি। বড় ত্রিভুজটা তো আগে যেটা ধরে কাজ করছিলাম এখনও সেটা ধরেই কাজ করছি। তো আগেও ওর যে অতিভুজ ছিল বিসি অর্থাৎ এই কোণটার বিপরীত কোণ বিপরীত বাহু সেটাই রয়েছে বিসি, তাহলে লিখলাম এসি বাই বিসি ইকুয়াল টু কী করবো? দেখো আগেরটাতে করলাম অতিভুজের সাথে ছোট বাহু দুটো ধরেছিলাম দুটো ত্রিভুজের, এইবার অতিভুজের সাথে বড় বাহু দুটো ধরবো ত্রিভুজের। তাহলে এই যে ত্রিভুজটা আছে এ ডিসি এর অতিভুজটা তো ধরা হয়ে গেছে, এর বড় বাহু কোনটা? দেখো দেখি বুঝতে পারছো, ডিসি হচ্ছে বড় বাহু এ ডির থেকে, এ ডির থেকে ডিসি বড় বাহু, চোখে দেখেই বোঝা যাচ্ছে, সেটাই লিখব ডিসি বাই, এবার আমি মুখ্য ত্রিভুজ যেটা অর্থাৎ এ বিসি এর বড় বাহু দেখব। তো একদম বড় বাহুতে বিসি, সেটা বাদ দিয়ে এই দুটো বাহুর মধ্যে বড় কোনটা? এ বি বড় নাকি এসি বড়? অবশ্যই এসি বড়, দেখেই বোঝা যাচ্ছে, সেটাই লিখব। দেখো এখানেও দুটো মিলে গেল, এসি এসি মিলে গেল, অর্থাৎ কোনাকুনি মিলে যাবে। তাহলে গুণ করলে কি হবে? এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ডট ডিসি, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এই জায়গাটাতেই সব থেকে বেশি ভুল হয় যে দুবারই কিন্তু আমি অতিভুজ নিয়ে কাজ করেছি, এইটার অতিভুজ নিয়ে এইটার অতিভুজ, আবার পরের বারও বড় ত্রিভুজটার অতিভুজের সাথে মুখ্য ত্রিভুজের অতিভুজ করে, প্রথমবার হচ্ছে ছোট বাহুর সাথে ছোট বাহু, পরের বার বড় বাহুর সাথে বড় বাহু, অতিভুজ বাদ দিয়ে ছোট বাহুর সাথে ছোট বাহু, তারপরে অতিভুজ বাদ দিয়ে বড় বাহুর সাথে বড় বাহু করলেই এই রিলেশনটা চলে আসলো। এই রিলেশনটা চলে আসলো মানেই তোমার অঙ্ক হয়েই গেল। এবার হচ্ছে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, কথায় পুরোটা লিখতে হবে। লিখে কি লিখতে হবে? এবি স্কোয়ার 1 নম্বর সমীকরণ যেটা আছে প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ডট বিডি প্লাস বিসি ডট ডিসি ইকুয়াল টু, এখান থেকে দেখো বিসি আছে, কমন যাচ্ছে, বিসি কমন নিলাম, পড়ে থাকলো কি? বিডি প্লাস ডিসি পড়ে থাকলো। এখানে আমার আর ছবি নিয়ে অত ভাবার দরকার নেই, এখানে আমি নর্মাল বীজগণিত যেটা এক্স কমন নিই ওয়াই কমন নিই সেরকমভাবে বিসি কমন নিলাম, এখানে কমন নিলাম, ইকুয়াল টু বিসি ইন্টু বিডি প্লাস ডিসি, বিডি মানে এইটুকুনি, ডিসি মানে এইটুকুনি, তাহলে দুটোকে যোগ করলে কি পাবো? বি থেকে সি মানে বিসি পাবো।
তার মানে বিডি প্লাস ডিসির জায়গায় লিখছি বিসি। তাহলে আলটিমেটলি কি হলো দেখো, বিসি ডট ডিসি মানে বিসি স্কোয়ার। এটাই তো প্রমাণ করতে দিয়ে আসছিল যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, সেটাই করেছি। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। ব্যাস, প্রমাণিত হয়েই গেল। এবার কথা লিখতে হবে, অর্থাৎ অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র, পুরো কথাটা কিন্তু লিখতে হবে, হ্যাঁ, যেটা লেখা আছে যে ত্রিভুজের, অর্থাৎ প্রমাণিত হলো যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর অপর ক্ষেত্রফলের সমষ্টির সমান যোগফলের সমান, হ্যাঁ, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান নয়, সমষ্টির সমান। খুব ভালো করে যেন মনে থাকে। তাহলে এখানে সব থেকে বেশি যেটা সবার কনফিউশন হয় বা কঠিন বলে আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে কার সাথে কাকে নেব এবং কি নেব। তো সেটা হচ্ছে যে একবার যখন ছোট ত্রিভুজটা ভাবছি, দেখো এবি বাই বিসি মানে অতিভুজ নিয়েই আমি ভাবছি। এই অতিভুজ এবি বাই মুখ্য ত্রিভুজের অতিভুজ কোনটা, বিসি, ইকুয়াল টু ছোট ত্রিভুজের ছোট বাহু মানে বিডি বাই মুখ্য ত্রিভুজের ছোট বাহু, মুখ্য ত্রিভুজ মানে পুরোটা, তার ছোট বাহু কোনটা, এবি। থেকে এই রিলেশনটা পেয়ে গেলাম প্রথম ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কি, আবার একই অতিভুজ নিয়েই ভাববো। প্রথম এই জায়গাটা যেটা, দুটো ক্ষেত্রেই অতিভুজ নিয়েই কিন্তু ভাববো, অন্য কোনো বাহু নিয়ে ভাববো না। সেটা হচ্ছে বড় ত্রিভুজের অতিভুজ কোনটা, এসি, তাকে ভাগ করবো কি দিয়ে, মুখ্য ত্রিভুজের অতিভুজ দিয়ে, বিসি। তাহলে ছোট ত্রিভুজ বড় ত্রিভুজ পুরোটা মুখ্য ত্রিভুজ, তাহলে বড় ত্রিভুজের অতিভুজ বাই মুখ্য ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু বড় ত্রিভুজের বড় বাহু এডিসি এর বড় বাহু কোনটা, ডিসি, সেটাই লিখেছি ডিসি, ডিভাইডেড বাই মুখ্য ত্রিভুজের বড় বাহু কোনটা, এসি, মুখ্য ত্রিভুজ যেটা তার বড় বাহু কোনটা, এসি। বড় বাহু বলছি অতিভুজ বাদ দিয়ে বড় বাহু, অর্থাৎ অপর যে দুটো বাহু আছে সেটা বাদ দিয়ে, কারণ অতিভুজই তো সব থেকে বড় বাহু। অতিভুজ বাদ দিয়ে দুটো বাহু আছে, তার মধ্যে যেটা বড় বাহু করলে ডিসি বাই এসি করলে অটোমেটিক দেখতে পাবে যে এবি এবি এসি এসি মিলে যাচ্ছে এবং স্কোয়ার টার্ম দুটো আসছে। সেখান থেকে এখান থেকে কমন নিয়ে হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে কিছু বুঝতে না পারলে। আবার দেখা হবে পরের ভিডিওতে।